গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তবে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমার মানে গলাটা একটুখানি ভারী ভারী লাগছে। যাই হোক, তো দেখো সকালবেলা উঠে প্রথমেই একটুখানি প্রকৃতি দেখে নিলাম, মাঠে সবাই এক্সারসাইজ করছে একটু দেখে নিলাম। তারপর চলে এলাম ফ্রেশ হয়ে নিতে। তো ব্রাশ ট্রাশ করে চোখে মুখে জল দিয়ে, আসলে আমার যখন প্রচণ্ড ঘুম থাকে না চোখে, তখন আমি বারবার চোখে জলের ঝাপটা দিই। আমার মনে হয় যে চোখে জলের ঝাপটা দিলে পরে বোধহয় ঘুমটা কেটে যায়। এটা আমি কিন্তু মানে ফলও পেয়েছি, তোমরাও করে দেখতে পারো। আমি আমার মেয়েকেও বলি যে চোখে জলের ঝাপটা বারবার দিলে ঘুম কেটে যায় একটা সময় পরে, আর ঘুম আসে না, চোখ মানে ঘুম ঘুম লাগে না। একটা মানে ড্রাউজিনেস থাকলে কিরম লাগে না, সবসময় ঘুম ঘুম পাচ্ছে। যাই হোক, চট করে ছুটে চলে এলাম তারপরে রান্নাঘরে কাজকর্মগুলো শুরু করব। কারণ হচ্ছে আমি একটুখানি রান্নাঘরটা প্রত্যেক দিনই মুছে নিই, কারণ রাত্রিবেলা যদিও মুছে পরিষ্কার করেই শোয়া হয়, কিন্তু তবুও সকালবেলা মানে রান্নাঘরে তো পোকা মাকড় কি হেঁটে যায় না যায় তার ঠিক নেই। কিছু হয়তো সেই লেভেলে কোনো পোকামাকড় আমার নেই, তবুও পোকামাকড় কি হেঁটে যায় না যায় তার তো ঠিক নেই। সেই জন্য আমি প্রত্যেক দিনই একবার করে একটু মুছে নিই। এবং এরপর আমি প্রত্যেক দিনের মতো একটু মৌরি জল খেয়ে নেব, আর মেয়ের জন্য একটুখানি রেখে দেবো। তারপর দেখো জলটা নিয়ে যেমন আমি এসে একটু বারান্দায় বসি, সেই রকমই বারান্দায় বসলাম। ভালো লাগে বেশ আমার। তো তোমাদের আমি এর আগেও বলেছি এই জায়গাটা, তারপর আমার ঘর থেকে রাস্তাটা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। সকালবেলাটা আমি চেষ্টা করি এখানটাই এসে বসতে। কত মানুষ, তারপরে জিমনাস্টিক্সের ছেলেমেয়েরা কত দৌড়োদৌড়ি করে, তো আমার সঙ্গে আমার ছোটো জনও চলে এসেছে একটুখানি বাইরে দেখতে। যাই হোক, এইসবই করছি। আর মনে মনে অনেক কিছু ভাবছি, আসলে অনেক কিছু শুনি সারাদিন, কত মানুষের সঙ্গে কত কথা হয়, কত কিছু শুনি, আর মনে মনে ভাবি যে আমরা মানুষরা, মানে আমরা আর কি, ধরো কত কিছু চিন্তা করি। আমরা বড্ড ঈর্ষা কাতর, তাই না? কোনো একটা বিষয় নিয়ে অমুকের ওইটা হয়ে গেল, আমার কেন হলো না, অমুকের অত দামি একটা সোফা চলে এলো, আমার কেন নেই, এই কত কিছু চিন্তা করি। দেখো এই কথাগুলো আসে মানুষের সঙ্গে কথা বললে, তাদের কিছু কিছু কথার পরিপ্রেক্ষিতে তখন আর কি মনে হয় পরবর্তীকালে আমরা যদি এগুলো থেকে একটু দূরে থাকতে পারি, যে ওর হয়েছে ঠিক আছে, আমি হবে পরে হবে, আমাকে তার জন্য একটু ওয়েট করতে হবে, তাহলে বোধহয় মানসিকভাবে আমরা অনেক শান্তিতে থাকতে পারি। আমাদের মানসিক অশান্তিটাই তৈরি হয় আমার নেই ওর আছে, বা ওর হয়ে গেল আমার হলো নাটা নিয়ে। তার উপরে প্রেশার তৈরি হয় হাজব্যান্ডের ওপরে, তুমি কেন আমাকে দিতে পারছো না, তুমি আমাকে কেন এটা করে দিতে পারছো না। আসলে আমরা এটা বুঝতে পারি না যে প্রত্যেকটা ছেলে উদয়স্ত খাটে তার মানে সন্তানের মুখে হাসি ফোটানোর মানে খাদ্য জোগানোর জন্য, এবং স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আমরা অহেতুক যে কোনো কিছুতে তাদেরকেই কাঠগোড়ায় দাঁড় করে। আমার মাঝে মাঝে ভাবলে মনে হয় সত্যি তো, মানে আজকালকার মেয়েরাও নিশ্চয়ই চাকরি করে, কিন্তু একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন কতটা দায়িত্ব নিয়ে যায় না। একটা ফ্যামিলি মেম্বার, মানে একটা ফ্যামিলির হেড হয়ে যাচ্ছে সেও তো একটা সময় কারোর সন্তান ছিল, তারও তো মাথার উপরে বাবা ছিল, কিন্তু একটা সময়ের পরে সে নিজেই একজন মানে কর্তা সেই ফ্যামিলিটার। তার কত বড় দায়িত্ব, আমরা কখনো সেভাবে চিন্তাও করি না, সেভাবে ভাবিও না। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেল। তো তোমরা তো জানোই আমি আমার চা প্রত্যেক দিনই ফ্লাস্কে ভরে রাখি, কারণ হচ্ছে আমাদের চা খাওয়াটা প্রচুর হয়। আমি, মা, মেয়ে সবাই খুব চা খাই। আর ও আর আমি দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেবো। ও চান করতে ঢুকবে কিছুক্ষণের মধ্যে, তাই জন্য বললো আমি আর গামছাটা খুলছি না। তো এখানে ডাল ফুটে গেছে, সম্বর দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের তো দেখালামই। যার ডাল ফুটে গেছে, ডালটা হয়েও গেছে, না নুন মিষ্টি দেওয়া হয়ে গেছিলো। যাই হোক, ডালটা নামিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছি যে অনেকের মানে আমাকে, যেমন সত্যি কথা বলছি, আমি অনেক একটা সময় ছিল যখন আমার মনে হয়েছিল আমার যদি একটা রান্নার লোক থাকতো তাহলে বোধহয় খুব ভালো হতো। আমার মিঠু আমাকে বলেছিল, বৌদি রান্নার লোক রেখো না, তাহলে কিন্তু তুমি আর কাজ করতে পারবে না, জানো তো। তো সত্যি তাই, একটা যে কোনো কাজ আমরা যদি হয়তো যদি রেখে মানে করা একবার বন্ধ করে দিই, তাহলে আর আমাদের বোধহয় ঘুরিয়ে সেই কাজটা করতে ইচ্ছে করে না। রান্নার লোকের ক্ষেত্রেও সেরকম, অনেকের তো প্রয়োজনে রান্নার লোক রাখতেই হয়, অনেকে আবার হয়তো শখেই রান্নার লোক রাখে। আমি বলছি না রান্নার লোক রাখাটা কোনো খারাপ তা থেকে, কিন্তু আমার মনে হয় যতদিন আমি পারবো, সেটা আলু সেদ্ধ ভাতই হোক আর ডিম সেদ্ধ ভাতই হোক, বাবা আমিই করবো, এটা আমার মনে হয় আর কি। খুব অসুস্থ যখন আমি হয়েছিলাম, বা আমার যখন মেয়ে হয়েছিল, সেই সব সময়গুলো আমার ফ্যামিলি আমাকে প্রচুর, মানে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছিল। আমার সেদিনও কোনো রকম কোনো সমস্যা হয়নি, কারণ তখন সবাই ছিল, শাশুড়ি মা ছিলেন, আমার বড় যা,
যারা ছিল আমরা সবাই একসাথে ছিলাম, আমরা প্রচুর, সত্যি কথা বলতে মেয়েকে না আমাকে কখনো কোলে কোলে করে নিয়ে ঘুরতেই হয়নি। পরিবারে এত মানুষ যে সবাই কোলে করে নিয়েই ঘুরে গেছে, মানে ঘুরেছে। সুতরাং আমাকে কখনো মেয়ের যে মানে বাচ্চা হলে মাকে যে বাচ্চার যে সাংঘাতিক দায়িত্ব বা কিছু নিয়ে চলতে হয় তা না। সময় সময় ওকে যতদিন ব্রেস্টফিড করতো সেটুকু শুধু ওকে ওই সময় সময় দিদিভাই এসে হয়তো বলতো যে মা একটুখানি খাইয়ে দে, আমার তো খিদে পেয়েছে, তো সেই হিসাবে আমি একটুখানি খাইয়ে দিতাম, ব্যাস ওইটুকুই। আমার ভাসুরজিদের কোলে কোলে, ভাসুরের কোলে, শাশুড়ির কোলেই ঘুরে ঘুরে বড় হয়ে গেল। আর দিদিভাইয়ের কথা তো মানে দিদিভাই ঘুরিয়ে যখন ভাত খেতে শিখলো কোলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়ানো, মানে সেটা একটা অন্য রকম। অনেক কিছু অনেক কিছুর পরেও ধরো দিদিভাইরা চলে গেল, হ্যাঁ, কিন্তু আমাদের মধ্যে কিন্তু কখনো কোনো রকম কোনো এই যে হিংসি, তারপরে ধরো দেখো এক জায়গায় থাকলে মন কষাকষি থাকেই, সেটা কোনো কথা না, কিন্তু মানে সেটাকে ধরে রেখে ইগো এখন মানুষের মধ্যে এত বেশি এসে গেছে না, মানে মানুষ এত বেশি ইগো নিয়ে চলে, আমি তো বুঝতে পারি না ইগোতে। আর ইগো একটা ভয়ঙ্কর মানে ঘুণ পোকা, যেটা সম্পর্ককে নষ্ট করে দেয় একদম। এটা তো আমার মনেই হয় যে আমি কেন কথা বলবো আগে, আমি কেন ওর দিকে আগে তাকাবো, ও তো আগে কথা বলা বন্ধ করেছে, এই যে জায়গাটা কেন, একটু যদি আমি এগিয়ে গিয়ে একটু যদি মুচকি হাসি তাতে সমস্যা কোথায়, এটা আমার মনে হয়। যাই হোক, দেখো দেখতে দেখতে পনিরগুলো করে ফেলছি, ভেজে নিই আমি একটুখানি গরম জলের মধ্যে পনিরগুলোকে চুবিয়ে নিই, আমার মনে হয় এতে মানে পনিরগুলো একটু সফট হয়। তো পনিরের গ্রেভিটা তৈরি করে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই সবটা হয়ে যাচ্ছে। ওকে মানে ও খেয়েও যাবে। যাই হোক, আমার তো তাড়াহুড়ো থাকে, তোমরা সবটা জানোই, প্রতিদিন প্রতিদিন ওই একই কথা তোমাদের আমার বলতেও ভালো লাগে না। আর কি বলো তো, সত্যি কথা হচ্ছে গলাটা এত বেশি মানে সময় কষ্ট হচ্ছে না কথা বলতে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সর্দি মানে মানে ঘাম বসে বসে ঠান্ডাটা লেগে গেছে। বুঝতেই পারছো, বারবারই বলছি, গলাটা শুনে বুঝতেই পারছো। যাই হোক, অনেকগুলো কথা আজকে বললাম ইগো নিয়ে। আসলে মনে হয় জানো তো, ওই যে বললাম, যখন মানুষের সঙ্গে কথা বলি, যখন সবার সঙ্গে মানে গল্প করি, অনেক কথা তো বিভিন্ন কথার মাধ্যমে ভেসে আসে, অনেক কথা দিয়ে মানুষকে বোঝা যায় যে সে কি বলতে চাইছে, সে কিভাবে কোন কোন বিষয়টা নিয়ে কি মানে কথা বলতে চাইছে। সব থেকে ভালো বোঝা যায় কি জানো, যখন আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাই, যখন স্কুলে দিতে যাই ওই জায়গাটাতে মানে সব রকমের আলোচনা, হয়তো প্রচুর মায়েরা থাকে বিভিন্ন ক্লাসের, তার মানে তখন অনেক কিছু মানে বোঝা যায় যে কি বলতে চাইছে সে, আর কি কি বিষয় বলতে চাইছে, মানে কেন আমি এটা করব, বা আমার ননদের বাড়িতে ওইটা চলে এলো, বা আমার ভাসুরে একটা ফ্ল্যাট হয়ে গেল, মানে সে নানা ধরনের নানা রকমের কথা। তখন আমার এটাই মনে হয় যে আমার যেটা আছে বা যেটুকু যা আছে, আসলে সত্যি কথা বলতে আমাদের যে বাড়িটা ছিল, আমি আর দিদিভাই কোনোদিনও মানে আমরা সেই বাড়িটাতেই থাকতে চেয়েছি, সেই বাড়িটাকে কোনোভাবে মানে বাড়ি থেকে কোনো রকমভাবে ফ্ল্যাটে কনভার্ট করার কথা আমরা ভাবিইনি, কিন্তু পরিস্থিতিতে সেটা করতে হয়েছে। বাড়ি আমার কাছে মনে হয়, দেখো, দুটো বাড়ি আর ফ্ল্যাট দুটোর দু ধরনের সুবিধে আছে। আমি এখন ফ্ল্যাটে থেকে যেটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে, আমি যদি কোথাও যেতে চাই, আমি যদি কখনো কোথাও বেরোতে চাই, আমি নিশ্চিন্ত মনে তালা দিয়ে বেরিয়ে চলে যেতে পারি, তাই না, আমি নিশ্চিন্ত, 5টা লোক আছে, সিসি ক্যামেরা আছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাড়ি হয়, আমি নাইট স্টে করতে গেলে আমাকে তখন আবার একজনকে মানে কাউকে একটা রাখার কথা ভাবতে হবে, নালে তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং সুবিধে অসুবিধে দুটোরই আছে। আবার বাড়িতে যেমন একটা বিরাট বড় ছাদ আছে, যেটা সরি গো, বুঝতেই পারছো কি অবস্থা বাড়িতে, আবার সেটা যেমন ফ্ল্যাটে আছে, কিন্তু সেটা ভাগের ছাদ, নিজের কোনো কিছু নেই, সবটাই ভাগের। সুতরাং সুবিধে অসুবিধে দুটোই যেমন আছে, আবার সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়। ফ্ল্যাটে থাকা মানে নিজেদেরই একটা মানে পাড়া তৈরি হয়ে যায়, নিজেদের মতো গল্প, নিজেদের মতো অকেশান অনুষ্ঠান, সেটাও যেমন একটা ঠিক। আবার এক মানে একটা সীমিত জায়গার মধ্যে ব্যাপারটা হয়েছে। বাড়ি হলে যেমন আমি 4টে গাছ লাগাতে পারি তার বাগানে, আমাদের যখন আগে বাড়ি ছিল আমাদের প্রচুর গাছ ছিল, ফায়ারবল গাছ ছিল, ফ্রুটফুল গাছ ছিল, অ্যারাভ্যান্ডা ছিল, এছাড়া আম গাছ থেকে শুরু করে আমাদের এত আম হতো যে আমরা পাড়ায় 2-3 বার করে আম দিতাম। রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, ভাত বসিয়ে চলে এলাম।
এখন একটু পাখার তলায় বসবো, একটু রেস্ট নেবো। যা গরম পড়েছে, এর থেকে বেশিক্ষণ আর রান্নাঘরে থাকতে পারছি না। যাই হোক, ভাতটা হয়ে গেলে একটু ব্রেকফাস্ট রেডি করে নেবো। আজকে ভাবছি একটু চাউমিন করে নেবো, তাহলে আমি মা আর মেয়ে তিনজনে মিলে খেয়ে নিতে পারবো। এখন একটুখানি বসে নিই, একটু রেস্ট করে নিই, মানে এত গরম হচ্ছে। যাই হোক, চলে এলাম। সেই জন্য একটুখানি বসতে, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি, ওকে একটু পরে ডেকে দেবো, ও উঠবে, কারণ ওর আজকে ক্লাস আছে, আজকে 10টা থেকে ওর ক্লাস আছে। তো সেই জন্য ওকে উঠে তার আগে ব্রেকফাস্ট করে খেয়ে নিতে হবে। আর এখন 8:30 বাজে। ওই ভাতটা না হওয়া পর্যন্ত একটুখানি বসি। মা খবরের কাগজ পড়ছে, এই টাইমটা মা জেনারেলি খবরের কাগজই পড়ে। আর আমি একটুখানি এখানে রেস্ট নেবো, তারপরে একটুখানি ঘামটাম শুকিয়ে নিয়ে তারপরে মায়ের সঙ্গে গিয়ে বসে, মায়েরও কাগজ পড়া কমপ্লিট, কারণ মা কাগজ করতে করতে একদম কথা বলা পছন্দ করে না, সেই জন্য আর ওখানে গিয়ে গল্প করার এই মুহূর্তে কোনো অবকাশটা নেই। যাই হোক, এখন একটুখানি বসি, মেয়েকে একটুখানি ডেকে তুলে দিই, এই সবগুলো করি। তারপরে আস্তে কি জানি গলাটাও কি হলো। যাই হোক, একটুখানি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার যাচ্ছি গিয়ে ভাত টাতগুলো নামাই। দেখো, তোমাদের সঙ্গে তখন কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কারও হয়ে গেল। আবার চলে এলাম ডাইনিংয়ে, ডাইনিংটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে কিছু কাঁচা রয়েছে, ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ফটাফট কাচ, মানে এখনো মানে কাচতে দেবো আর কি। সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এই সব করছি। প্রত্যেক দিনেরই যেসব কাজগুলো আমাদের থেকে থাকে, আমাদের করতে হয়, সেগুলো তো একটা সিস্টেমের মধ্যেই এসে যায়, তাই না? না হলেও দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের চা করতে হবে, তারপর যাদের যাদের হাজব্যান্ড আর্লি মর্নিং বেরোয় তাদের চটপট চটপট রান্নাটা সারতে হবে, তাকে খেতে দিতে হবে, সে বেরিয়ে গেলে বাকি রান্নাটা সারতে হবে, বাচ্চার জন্য টিফিন করে দিতে হবে। মানে একটা আমাদের না ওই পয়েন্ট করে করে গুছিয়ে আর কাজ করার প্রয়োজন পড়ে না। দীর্ঘ বছরের একটা প্র্যাকটিসেই আমরা এসে যাই যে এরপরে এটা করতে হবে, এরপরে এটা করতে হবে। তো প্রত্যেকেরই সেটাই হয়, যার ফলে আমাদের কাজটা অটোমেটিক্যালি সুষ্ঠুভাবেই হয়। হ্যাঁ, এবার ধরো কেউ এলো বা আমরা হয়তো একটু দোকানে গেলাম, কোনো কিছু কেনার ইয়েতে দুটো কথা বললাম কারোর সঙ্গে, হয়তো সময়টা একটু পিছিয়ে যেতে পারে, কিন্তু কাজটা তো একই রকম হয়ে যায়। তারপরে দেখো, আমাদের দেখবে অনেক ক্ষেত্রে না কাজ করার সময়, এটা আমার তো ভীষণ হয় যে হয়তো দেখা যাবে 4টে কড়াই, আমার হয়তো দুটো লাগছে, দুটো লাগছেই না, ও পরে তুলে রাখবো বলে ক্যাবিনেটে পেছনে তুলে দিলাম। এই বাটিটা আমার প্রয়োজন নেই, ও পরে তুলে রাখবো, এই পরে পরে করে করে আমার এক গাড়ি বাসনকোসন হয়ে গেছে। তো ভাবলাম না, অনেক দিন হলো পরে পরে করে এবার সবটা গুছিয়ে নিয়ে যেগুলো যেগুলো আমি প্রত্যেকদিন ব্যবহার করি সেগুলোকে রাখবো, বাকিগুলোকে আমি সরিয়ে দেবো। তার কারণ হচ্ছে যেগুলো মানে প্রয়োজন, প্রয়োজন দেখো সবটাই, কিন্তু সবসময় যেগুলো প্রয়োজন হয় না সেগুলো যদি ক্যাবিনেটটা জুড়ে থাকে না, তাহলে ক্যাবিনেটটা বড্ড ভর্তি থাকে, তখন মানে জায়গাটা অনেক বেশি অকুপাই হয়ে থাকে। ওই জন্য আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে ক্যাবিনেটটাকে গুছিয়ে ঠিক ততটুকু বাসনই রাখবো যতটুকু আমার রেগুলার প্রয়োজন। যেমন টিফিন বক্স, আমার প্রেশার কুকার, হাঁড়ি কড়াই, অমুক তমুক, এগুলো তো লাগেই, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমি প্রতিদিন হয়তো ব্যবহারই করি না। তো সেগুলোকে সব তুলে দেবো। তারপরে এই যেখানে আমি আলু পেঁয়াজগুলো রাখি সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। ওই থাকতে থাকতে হয় না, অনেক সময় দেখবে সেই জল ইয়ে হয়ে হয়ে কি বিচ্ছিরি হয়ে যায় বাবা, ইস। ওইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম। কি করব, ঘেন্নাই লাগুক আর যাই লাগুক, আমাদেরকেই তো সবটা করতে হবে, ইসও করবো আবার পরিষ্কারও আমরাই করব, তাই না? ওই করলাম আর কি। তারপরে এক কারি প্লাস্টিক, আমি আবার প্লাস্টিক ফেলি না, কারণ হচ্ছে কখন কিসে কি প্রয়োজন হয় রাখতে টাকতে, তখন ওই হাতাতে হয়, এখানে প্লাস্টিক ওখানে প্লাস্টিক। সেই জন্য আমি কিছু কিছু প্লাস্টিক গুছিয়ে রেখে দিই, তার মধ্যে থেকে যেগুলো যা পরিষ্কার রয়েছে সেগুলো একটু গুছিয়ে রাখলাম ওই বাক্সটার মানে কৌটোটার ভেতর, আর বাকি প্লাস্টিকগুলো ফেলে দিলাম। আর এই ব্যাগটার মধ্যে ভাবছি সব বাসনগুলোকে ভরে দেবো, সবটা ধরবে কিনা জানি না, যতটুকুনি যা ধরবে সেইটুকুনিকে ভরে দেবো। দেখো বাসনের অবস্থা দেখো, এই এত বাসন এখন দিয়ে তোমরা কি বুঝতে পারছো কিনা আমি জানি না। যাই হোক, এগুলো সব রেখে দেবো, কারণ এগুলো আমি রেগুলার ব্যবহার করি না। কেউ এলো তখন হয়তো লাগবে, তখন নামিয়ে নেব। কোথায় রাখবো প্রথমে ভাবছিলাম, কোথায় রাখবো, আমার ক্যাবিনেটের ভেতরে মানে ওপরের ক্যাবিনেটে রাখবো কি না, এই সব করছি আর মনে মনে ভাবছি আর এইসবগুলো গুছোচ্ছি, চিন্তা করছি যে এত বাসন আমি কোথায় রাখবো। তারপরে বাসন পরিষ্কার করতে কি, দেখো ক্যাবিনেট আমি সপ্তাহে একদিন কি দুদিন করে পরিষ্কার করেই থাকি। হলো কিছুটা, তাও এই দিকটা করলাম, এখনো এই দিকটা করব, পরে করব, সেটা এখন আর করছি না, ভীষণ গরম লাগছে। যাই হোক, এবার বাকিটা গুছিয়ে টুছিয়ে নিই। আর এই এক ব্যাগ বাসন আমি অন্য কোথাও রেখে দেবো, কারণ এখানটা বড্ড এঙ্গেজ হয়ে যাচ্ছিল।
এবার এই আর কি করছি। আর দেখো অনেক সময় হয় না যে আমরা হয়তো অনেক দিন কোনো একটা জিনিস ওই খোঁজে খাজে পড়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে পেলে কি ভালো লাগে। আমি আজকে এরকমই ঢাকা দুটো খুঁজে পেলাম ওই বাসনের মধ্যে থেকে, যেটা আমার ভীষণ লাগবে। তাড়াতাড়ি করে পেয়েই আগে মেজে ঘষে বাবা এগুলোকে রেডি করে নিলাম, কারণ ঢাকা বাবা ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস। তো এই করছি আর কি, ঘষে টষে পরিষ্কার টরিষ্কার করে। দেখো একবার যখন রান্নাঘরে আমরা ক্যাবিনেট ওপেন করি বা যে কোনো কিছু একটা ধরি রান্নাঘরকে, তখন তো মানে তার আর কাজের কোনো অন্ত নেই, শেষ হয় না। এটার পরে ওটা, ওটার পরে সেটা, তারপর চলে এলাম তোমাদের চিরাচরিত চেনা জায়গা আর আমার পছন্দের জায়গায়। তো একটুখানি এটা তো আমি প্রত্যেক দিনই একবার করে আসি, তোমরা জানোই। একটুখানি দেখে নিলাম চারিপাশটা, এত ভালো লাগে না এটা আমার। পর্দা টর্দাগুলো সরিয়ে ঘরের ঘরের মধ্যে মানে ওই ঘরটাকে দেখো, প্রতিদিনই এগুলো করি, এগুলো আর প্রত্যেকদিন তোমাদেরকে কি বা বলতে পারি বা কি বলবো, প্রত্যেকদিনই বলবো এই দেখো আমি পর্দা সরালাম, এ তো নয়। যাই হোক, জিমন্যাস্টিকে আজকে মনে হয় কোনো একটা অনুষ্ঠান টনুষ্ঠান কিছু আছে, প্রচুর গান টান হচ্ছে, কিন্তু দেওয়া যাবে না, তাহলে তো কপিরাইট হয়ে যাবে বাবা, সর্বনাশ। যাই হোক, তারপরে মেয়ের পড়ার টেবিলে অনেক কিছু, মেয়ে আবার একটুখানি ক্রাফটের কাজ করেছিল, তো সেই সব ক্রাফটে কাজ করাতে সুসুতো লেগেছিল। আমার মেয়ে আবার মানে কি বলতো, সমস্ত জিনিসগুলো যখন প্রয়োজন তখন নেয়, তারপরে যখন প্রয়োজন ফুরিয়ে যায় আর রাখে না, সেটা মা রাখবে আর কি। তো সেটাই মা করছে, মাদের এগুলো করতেই হয়। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কাদের কাদের এরকম করতে হয়। আমার মেয়ে রাখে না তা না, আমার মেয়ে রাখে, নিশ্চয়ই গুছিয়ে রাখে, কিন্তু সবসময় যে গুছিয়ে রাখে সবটা সেরকমটা নয়, সেটা বলাটা ঠিক হবে না। তো আমি হয়তো বললাম যে একটু গুছিয়ে টুছিয়েও তো রাখতে পারিস, হ্যাঁ মা রাখবো। ওই আর কি, ওই পর্যন্তই, ওই নিয়েই ওই চলছে আর কি। তারপরে আবার মনে হয় যে মেয়েই তো পরের বাড়ি চলে যাবে, সেখানে গিয়ে তো করতেই হবে আমাদের যেমন করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আর তখন মনে হয় ঠিক আছে আমার কাছে আছে, আমি একটু করে দিই। এই আর কি আমাদের প্রত্যেকেরই না এই জিনিসটা যখন মনে হয়, আমি যখন কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো মেয়ের যখন চলে যাওয়ার সেই সময়টা আসে না, তখন আমার এত খারাপ লাগে, তখন নিজের কথাটা মনে হয় যে আমার মেয়েও তো একটা সময় আমাকে ছেড়ে চলে যাবে। এত বছর আমরা যেখানে মানে জন্মের পর থেকে এতগুলো বছর কাটাই, বলো একটা মুহূর্তে সেই বাড়িটা আমাদের বাপের বাড়ি হয়ে যায়, আর নিজের বাড়ি থাকে না, তাই না বলো? কিরকম অদ্ভুত সিস্টেম না আমাদের সমাজে। কেন, আমার এক এক সময় মনে হয় যে কেন বাপের বাড়ি, কেন আমার বাড়িটা তো আমারই থাকবে। আমরা বলার সময় বলি বাপের বাড়ি যাচ্ছি, আর কি হবে, এটাই তো নিয়ম, এটাকেই আমরা মানছি, এটাকেই মেনে আসতে মানে মানার ব্যাপার। একটা মুহূর্তে মেয়েদের মানে সব বাবার দিকটা কেমন যেন দূর হয়ে যায়, এই শ্বশুরবাড়ির দিকটাই সব কাছের হয়ে যায়, তাই না? আর যদি শ্বশুরবাড়ি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যেসব মেয়েরা খুব দুর্ভাগা হয়, যাদের শ্বশুরবাড়ি ততটা ভালো না হয়, যাদের হাজব্যান্ড ততটা ভালো না হয়, তাদের কিরম প্যাথেটিক হয়ে যায় না লাইফটা। আসলে আমার মনে হয় হাজব্যান্ড যদি বন্ধুর মতো হয় না, তাহলে বোধহয় আর কাউকে লাগেই না। হাজব্যান্ডের ভালো হওয়াটা বড্ড প্রয়োজন, এটা আমার মনে হয়। আর কি হবে, যাই হোক, আমি মানে আমার এগুলো মনে হয়, এক এক সময় আমি ভাবি, যেহেতু আমারও একটা মেয়ে আছে, সেই জন্য আমি এগুলো খুবই চিন্তা করি এক এক সময় যে কীরকম ফ্যামিলিতে যাবে, কোথায় পড়বে না পড়বে, কি মানে ভয়ের মানে চিন্তার তো ব্যাপারই, অবশ্যই অবশ্যই, এটা নিয়ে তো কোনো চিন্তার ব্যাপার নেই। সুতরাং এই সব করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে অনেক বিষয় নিয়ে আসলে যা কথাবার্তা হয়, সবার সঙ্গে আলোচনা হয়, এইসব নিয়েই তোমাদের সঙ্গে একটুখানি যা শেয়ার করি। তো তোমরা কিন্তু এখনো পর্যন্ত আমাকে একটা কমেন্টেও কেউ করোনি যে কেমন লাগছে বা আমার ভিডিও তোমাদের আদৌ একটুও ভালো লাগছে কি না। দেখো, তোমরা যদি আমাকে ইন্সপায়ার্ড না করো, তোমরা যদি আমাকে একটু কোনো কমেন্ট না করো, ভালো মন্দ যা হোক, তোমরা পজিটিভ নেগেটিভ যে কোনো কমেন্ট না করো, তাহলে আমি পরের ভিডিওটা করার উৎসাহ কী করে পাবো বলো? যাই হোক, এইসব করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি। আমাকে প্লিজ তোমরা একটা কমেন্ট করো, করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো নাও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে, যাই হোক একটু জানিও। তারপরে দেখো রান্নাঘরের দিকটা সম্পূর্ণ কাজ আমার শেষ হয়ে গেল, বেসিন পরিষ্কার দিয়ে আমার রান্নাঘরের কাজ আমি সমাপ্ত করি প্রতিদিন, তো আজকেও আমি সেটাই করলাম। তারপরে চলে এলাম মেয়ের সাথে বসে একটু চা খাচ্ছে আমি আর মেয়ে। আমি আবার যখনই চা খাই, আমার চা বিস্কুট দিয়ে না খেলে ভালো লাগে না, তো বিস্কুট আমি সব মানে আমি যখনই চা খাই বিস্কুট দিয়েই চা খাই। তারপরে দেখো শীতকাল চলে গেছে কবে, আলমারি ভর্তি শীতের জামা,
আজ তুলছি কাল তুলছি। হাজব্যান্ড যখনই আলমারি খোলে আমাকে একটা কথাই বলে, আমার তো আর নিজের জামা কাপড় রাখার জায়গা নেই, তোমাদের এত শীতের সব সোয়েটার চাদর তোমরা তোলোনি। তারপরে মেয়েকে বললাম একটু খাটটা ধর তো, তুলে দিই সোয়েটারগুলো, সত্যি তোলা হচ্ছে না। কি কারণ নেই, কোনো কারণ নেই, গাফিলতি ওই করছি করবো, তারপরে ভুলেই গেলাম, আবার হয়তো মনে পড়লো, এই সব করছি। আর আমি কি করি, যখনই চাদর আমি চেঞ্জ করি তখনই আমি ম্যাট্রেসটাকে এদিক ওদিক করে উল্টে দিই। আজকে ধরো এই পারে দেখলে, আমি যদি কালকে চাদর চেঞ্জ করি ম্যাট্রেসটাকে আমি উল্টে দেবো, এটা আমি করে থাকি। তো সেই সবই কাজ চলছে। আর বিছানা মানে বেড কাভারটা পাতাটা ওটা আমার মেয়েরই কাজ, ওটা ওই করে থাকে, বেড কাভার পেতে থাকে। আবার মানে মা আমি করে দিচ্ছি, কারণ ওটাও খুব সুন্দর করে করে। ওই আর কি চলছে। আজকে অবশ্য আমিই করছি, মেয়ে করছে এই পাশটা করছে উল্টো দিকটা, আর আমি এদিকটা করছি। এবার এই সব করছি। আর একটা কথা তোমাদের আমি মাঝে ভিডিওতে বলি, আমাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কেউ আমাকে যদি সাবস্ক্রাইব না করো, ওই একই কথা বলবো, উৎসাহটাই কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমার, যে আমি তো করছি ভিডিও। তো সব সময় তোমরা হয়তো ভাবছো যে আমি সাবস্ক্রাইব করব তুমি তো পয়সা পাবে, ব্যাপারটা ঠিক সেরকম না। দেখো, কিছু করার একটা তাগিদেই হয়তো এটা করছি, এইটুকু। আর সব থেকে বড় কথা, আমি এই ভিডিওটা করছি আমার তাগিদের থেকেও আমার মেয়ের উৎসাহে, যে মা সবাই করছে তুমি একটু ভিডিও করো। তো আমার মেয়ের উৎসাহেই মেনলি আমার এই ভিডিওটা করা। সুতরাং প্লিজ আমাকে আমাকে উৎসাহিত করার থেকেও তোমরা যদি সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো, আমার মেয়ের ভালো লাগবে।